আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। শীতের সকালে ঘুম থেকে উঠে এই আমাদের যে কৃষি জমি আছে, সেই জমির ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সকালবেলা। সকালবেলা কুয়াশাতে এত ঠান্ডা লাগছে আমাকে যে এই ঠান্ডার ভিতর আমি কথা বলতে পারতেছি না। তো আমি আপনাদেরকে একটু পায়ে হেঁটে হেঁটে সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে গ্রামের পরিবেশটা শীতের সকালটা খুব ভালো লাগে। শহরে হলে এতক্ষণ এই গাড়ি, তারপরে হচ্ছে আপনার ট্রাক, এগুলির শব্দতে কান একবার ঝালামেলা হয়ে যেত। তা এই শীতের সকালে গ্রামে হাঁটা শুরু করলাম। আমাদের কৃষি জমির ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর হালকা কুয়াশা পড়ছে। ২ দিন হলে এত কুয়াশা হচ্ছে বগুড়ায়, তা বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথায় একটা টুপি পরেছি। এই টুপিটা আমার ছোটো বোন দিয়েছে আমার বাবাকে। বাবার টুপি মাথায় দিয়ে আসলাম। আর এই যে ইয়েটা দেখছেন, জ্যাকেটটা দেখছেন, সেটা হচ্ছে আমার, আমি নিজে কিনেছি। আর টুপিটা আমার বাবার। তো কৃষকের এই শীতের সকালে কৃষকেরা ঘর থেকে বের হয়নি। আর আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন যে সরিষার ক্ষেত, তা দেখতে পাচ্ছেন যে হলুদ রঙের একবারে ফুটে আছে। কিছুদিন পরে হয়তো বা 2 মাস পরে এই সরিষাগুলো কৃষক ভাই বোনেরা কেটে নিয়ে যায়, হয়তো সরিষার তেল করবে কিছুদিন পর। তা কুয়াশা যত বেশি হবে সরিষা তত ভালো হবে। তা দেখতে পাচ্ছেন চতুর্দিকে খালি হলুদ আর হলুদ সকালবেলা। আর এখানে কুয়াশা পড়ছে, আমি যদি আপনার হাত দিয়ে যদি দেখাই, উফ, একটু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কুয়াশা শিশির পড়ে আছে। আর হাতে দেখতে পাচ্ছেন যে হলুদ রঙের কিছু ফুলের পাপড়ি পড়ে আছে হাতে। আর এ পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার সরিষা। এটা হচ্ছে আপনার হয়তো একটু পরে লাগানো হয়েছে, যার জন্য হয়তো এটা হচ্ছে আপনার 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। তারপরে ওরা কৃষক ভাই বোনেরা ওনারা কেটে নিয়ে যে সরিষার তেল করবে। তা এ পাশে দেখতে পাচ্ছেন যে এর আগে ধান ছিল, এই জমিতে ধান ছিল, তো ধানগুলো কেটে নিয়ে যে এখন কৃষকরা ঘরে তুলেছে। তা এই ঠান্ডার ভিতর গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে আমার। তা সকালবেলা হাঁটার স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তা গ্রামের মানুষের একটা অভ্যাস আছে কি, যে সকালবেলা যদি একটু আমি হাঁটি, তো অনেকেই বলে যে আমার কোনো ডায়াবেটিস আছে কি না। এটা প্রায় বলে যে আমার ডায়াবেটিস আছে, যার জন্য হয়তো সকালবেলা হাঁটতে হাঁটতে বের হই। তা আসলে আমার আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার ডায়াবেটিস নেই। কিন্তু সকালবেলা আমি একটু হাঁটি, মাঝে মধ্যে হাঁটি, প্রায় 15 থেকে 20 মিনিট এটা আমি হাঁটি। আর এটা হাঁটার ফলে শরীরের অনেক সুস্থ থাকে। কিন্তু গ্রামের মানুষ সেটা বুঝে কিনা না বুঝে আল্লাহ পাক ভালো জানে। কিন্তু ওনারা আসলে অনেক পরিশ্রম করে। ওরা সকালবেলা না হাঁটলেও, যেহেতু এখন আপনি দেখতে পাচ্ছেন চতুর্পাশে কোনো লোকজন নেই, চতুর্পাশে কোনো লোকজন নেই। এখন শীতেতেও অনেকে হয়তো বেরো হতে পারেনি, যার জন্য এখন এখানে লোকজন নেই। কিন্তু কিন্তু ওরা সকালবেলা করে হাঁটার অভ্যাসটা নেই গ্রামের লোকজনের। কিন্তু ওরা কিন্তু অনেক পরিশ্রম করে, এত পরিশ্রম করে, যার আমার মনে হয় হাঁটার প্রয়োজন আমি মনে করি যে হয় না। কারণ কি, গ্রামের লোকের আল্লাহর রহমতে শহরের তুলনায় ডায়াবেটিস কিন্তু নেই। তা ওরা আসলে অনেক পরিশ্রম করে। সকালে ঘুম থেকে উঠে বাড়িতে যেগুলো আপনার গরু আছে, ছাগল আছে, এগুলি ওরা কাজ করে। তা ওদের যে সেই জন্য ওরা অনেক সুস্থ থাকে। আর শহরের লোকেরা করে কি, ওরা খালি অলস। আমিও অলস, দেখেই ঘুম থেকে উঠছে আজকে 8টার দিকে, সকাল 8টায়। এখন সকালে আমি আসতে পারিনি, কারণ কি ঠান্ডার কারণে আমি আসতে পারিনি। তো সেজন্য আমি খুব একটু দেরিতে উঠলাম।
আর প্রচণ্ড বাতাস বইছে। আপনার আমি হাত একবারে হয়ে গেছে, হাতে মোজাটা পরিনি, হাত একবারে আমার অবশ্যই আসতেছে। তা সকালে ওঠার একমাত্র উদ্দেশ্য হলো যে আমি কথা বলতে পারতেছি না, কারণ প্রচণ্ড একটু সমস্যা হচ্ছে শীতে। আজকে অনেক কুয়াশা, আর সেজন্য কথাটা খুব একটা বলতে পারছি না। তো আমি যদি আপনাদেরকে আরেকটু বলে রাখি যে কিছুক্ষণ পরে এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি, আমার এখানে দুই একটা করে অটো যাচ্ছে আর কি। আর কিছুক্ষণ পরে হয়তো বা 10টার দিকে দেখবেন যে এই রাস্তা দেখলে লোকজন চলাফেরা করবে। আর আমি যদি আপনাদেরকে আরেকটু যদি বলে রাখি, সেটা হলো যে শহরে যানজট থেকে রেহাই পেতে বা শহরের যে সব কোলাহল, মিল কারখানায় এসব শব্দ থেকে শুরু করে আমি মনে করি যে গ্রাম অনেক ভালো। গ্রামের যেই পরিবেশ, গ্রামের যেই আমার কাছে গ্রামই অনেক ভালো লাগে। আপনার যেতে যাই বলুন, যদি গ্রামকে যারা অবহেলা করে বা গ্রামকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি মনে করি তারা বাংলাদেশি মানুষ হতে পারে না। কারণ আমাদের শিকড়, আমাদের যে নারীর যে একটা টান, এটা সবসময় গ্রামের দিকেই মানুষ একটু করার দরকার। কারণ গ্রামকে যে ভালোবাসে না, সে প্রকৃত বাংলাদেশি হতে পারে না। তা আমি আর আরেকটা কথা হলো কি, যে গ্রামের যে বাতাস, এই যে এখন দেখতে পাচ্ছেন যে একটা বাতাস আসতেছে, বা এই বাতাসটা কোনো প্রকার দূষিত না শহরের তুলনায়। শহরে কিন্তু আমরা কিন্তু এই মানুষরা এটা আসলে আমরা পরিবেশটা আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি। আমরা মাঝে মধ্যে বলি যে বাংলাদেশ ভালো না, ওটা সেটা, বাংলাদেশের মানুষ। কিন্তু আসলে বাংলাদেশটা অনেক সুন্দর দেশ। বাংলাদেশটা এত সুন্দর দেশ, আসলে এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই বাংলাদেশটা আমরা মানুষরাই নিজেরাই নষ্ট করে দিয়েছি। কারণ কি, যে এই বাংলাদেশের যে নদীগুলো যা আছে, নদী, খাল, বিল যা আছে, এগুলি কিন্তু আমরাই কিন্তু এই ময়লা আবর্জনা ফেলি, নদীতে ময়লা আবর্জনা ফেলে আমরা কিন্তু নদী মানে দূষণ করে ফেলছি, মাটি দূষণ করে ফেলছি। তো এগুলি কিন্তু আমরা নিজেরাই। আজকে দেখেন যে এই বাংলাদেশের মানুষ যদি হঠাৎ করে, আমি কয়েকদিন আগে একটা বাজারে গিয়েছিলাম, সে বাজারে গিয়ে দেখি যে কিছু কিছু দ্রব্যমূল্য, যেমন মরিচের কথা একটা বলি, হঠাৎ করে দামটা বৃদ্ধি পেয়েছে। মরিচ বলেন, তারপরে হচ্ছে টমেটো, গাজর, হঠাৎ করে দাম বৃদ্ধি। কিন্তু এত দাম বৃদ্ধি হওয়ার তো কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়াই অকারণে দামগুলো বৃদ্ধি পায়। তা আমরা যদি সাধারণ মানুষেরা যদি একত্রিত হয়ে, আমি সাধারণ একটা উদাহরণ দিই, মরিচের কথা যদি বলি, এই মরিচটা যদি হঠাৎ করে একদিন দেখলাম যে আপনার 300-400 টাকা কেজি। আচ্ছা, তা আমরা যদি সবাই মিলে যদি একত্রিত হয়ে যে এক সপ্তাহ যদি কাঁচা মরিচ যদি না কিনি, তাহলে দেখবেন যে ওই যারা সিন্ডিকেট করতেছে, মরিচ যারা সিন্ডিকেট করতেছে, সবগুলো তখন ওরা বাধ্য হয়ে দামটা কমাবে। কিন্তু আমরা মানুষেরা তো তা তো করি না। আমরা মানুষের মনে করি যে হ্যাঁ দাম বাড়ছে, কী হচ্ছে, কিছু হালকা পাতা কিছু কিনি। এই যে এগুলির জন্য আমরা কিন্তু খুব একটা সচেতন না। তা বাংলাদেশের মানুষ যদি সবাই সচেতন হতো, বাংলাদেশের মানুষ যদি সবাই যদি একত্রিত হয়ে যদি কাজ করতো, বা আমার মনে হয় যে 20% মানুষ যদি এই পরিবেশ বলেন বা সবাই যদি সচেতন হতো, বাংলাদেশ আরও অনেক উন্নত হতো। কিন্তু আমরা কিন্তু তা কিন্তু করি না। আমরা খালি করি যে চুপচাপ মানুষ একটু সমালোচনা করতে, যে বাংলাদেশ ওটা, বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ খুব একটা ভালো না। আসলে ভাই বাংলাদেশটা অনেক সুন্দর, বাংলাদেশের মাটি অনেক উর্বর। কিন্তু আমরা ভাই নিজেরাই মানুষেরা মানে আমরা এই মানুষেরা এই বিভিন্ন দিক থেকে এই বাংলাদেশটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। বিভিন্ন যেটা আচরণ বা কালচার থেকে আমরা কিন্তু বাংলাদেশটাকে নষ্ট করে ফেলেছি। এটা কিন্তু আমাদেরই দোষ, এটা দেশের দোষ না, এটা আমার মানুষের দোষ। তা আমরা যদি সবাই যদি সচেতন যদি হইতাম, তাহলে আমরা সবাই এই বাংলাদেশটাকে আরও অনেক উন্নত দিকে নিয়ে যেতে পারতাম।
তা যাই হোক, আমি আপনাদেরকে যেহেতু আমি গ্রামে একটু হাঁটাচলা করতেছি, গ্রামে যে মানুষ গ্রামের যে এই শীতের সকালে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড শীতের সকালে যে হাঁটছি, তো এই হাঁটার ফলে আমার শরীরের কিছুটা একটু মানে একটু সুস্থতা বোধ করছে আর কি। একটু সুন্দর একটা আবহাওয়া, তা কোথাও কোনো লোকজনও নেই, একদম ফাঁকা। হয়তো কেউ বেরো হয়নি, কিছুক্ষণ পর হয়তো বের হবে। আর দুই একটা করে দেখতে পাচ্ছেন যে এখন রাস্তায় আমি দেখতে পাচ্ছি ওই পাশে ওই রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তায় হয়তো দুই একটা করে অটো যাচ্ছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো সেজন্য আজ সকালে হাঁটা শুরু করলাম। আর আমি আপনাদেরকে বলি যে সবার আগে বাংলাদেশটাকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, তাহলে আর নিজে সৎ থাকুন। আপনি যদি সৎ যদি না থাকতে পারেন, যদি দুর্নীতিগ্রস্ত হতে পারেন, তাহলে মনে করবেন যে বাংলাদেশটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আগে আপনি নিজে ঠিক হন, তারপরে অন্যকে চিন্তা করুন। যে অনেকে বলে যে ভাই আজকে ওই সমস্যা, বাংলাদেশ ওই সমস্যা। কি আসলে এত সমস্যা কি? আগে আপনি নিজে ঠিক হন। বাংলাদেশে এখন প্রায় 20 কোটি মানুষ আছে, ধরেন 20 কোটি, প্রায় এর বেশি হতে পারে, কমও হতে পারে। তাই আমি মনে করলাম যে 20 কোটি মানুষ আছে, ধরে নিলাম। আপনারা এভাবে নেগেটিভভাবে নেবেন না, মনে করেন 20 কোটি মানুষ আছে। এই 20 কোটি মানুষ যদি সবাই যদি বলে যে আমি আমার দেশটাকে ভালোবাসবো, বা আমি সচেতন হব, নিজে আমি ঘুষ খাবো না, আমি দুর্নীতি করবো না, আমি ভালো কাজ করব, দেখবেন যে দেশও এরকম ভালো কাজ, বাংলাদেশও অনেক ভালো হয়ে যাবে আর কি। তো যাই হোক, শীতের সকালে আবার চলে আসলাম এই সরিষার জমির ক্ষেতে। আপনি দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো লাগতেছে আমাদের সরিষার ক্ষেতটা। আমার খুব ভালো লাগে, কারণ যখন এটা রোদ উঠবে দেখবেন যে আরও অনেক সুন্দর লাগবে। যে এখন রোদ নেই, কারণ আকাশে প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছেন। এত কুয়াশার ভিতর এটা বলার অপেক্ষা রাখে না। তা কুয়াশা যত ভালো হবে, সরিষা তত ভালো হবে, এর আগে আমি ভিডিওতে বললাম আর কি। তা যাই হোক, আর এখানকার আমাদের গ্রামে কৃষক ভাই বোনেরা, ওনারা সাধারণত ধান বেশি করে, তা ওনারা সবজি চাষ খুব কম করে। আমি জমিতে আমি আপনাদেরকে একটু দেখাই আর কি। এ পাশে দেখতে পাচ্ছেন সরিষা, এ পাশে দেখতে জমিটা ফাঁকা। কী কারণে ফাঁকা রাখছে আমি এটা জানি না, যিনি ফাঁকা রাখছে উনিও জানেন না যে কী কারণে ফাঁকা রাখছে। যাই হোক, ওনারা এটা ভালো জানে। তা আমার মনে হয় যে এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে কৃষকদের যদি প্রশিক্ষণ দেওয়া যেত কৃষকদেরকে, কারণ বাংলাদেশের কৃষক ভাই বোনেরা অনেক বিষয়ে, মানে কৃষিকাজ করার বিষয়ে অনেক বেশি সচেতন না। তা আমার মনে হয় যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ সরকার, অনেক যারা বাংলাদেশ সরকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা চাকরি করেন, আমি তাদেরকে বলবো যে আপনারা ভাই, ওই এখন হয়তো তারা মন খারাপ করতে পারে আমার উপরে, তাদের মন খারাপ করলে আমার করার কিছু নেই। তো ওই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে স্যারেরা আছেন, যেসব কর্মচারীরা ভাই বোনেরা যারা আছেন, ওরা যদি ফিল্ডে নামতো, আমি অনুরোধ করবো যে ওনারা যদি ফিল্ডে নেমে যে কৃষকদের যদি প্রশিক্ষণ দিত, কৃষক ভাই বোনেদের যদি ওনারা কৃষকদের যদি সবাইকে সচেতন করতো যে এই সময়ে এই ধরেন বাংলাদেশের 6টি যে ঋতু আছে, ওরা যদি বলতো যে এই সময় এই ঋতুতে এই ফসলটা হয়, তাহলে দেখবেন যে কৃষক ভাই বোনেরা ওরা এই চাষাবাদটা করতো। চাষাবাদ করার ফলে জমি কিন্তু একদম পড়ে থাকতো না। কিন্তু আমি এটা বুঝি না যে কৃষক যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি করে, ওরা যে কেন যে ওখানে বসে থাকে, আমি এটা বুঝি না। আমাদের গ্রামে যারা কৃষক ভাই বোনেরা আছে, ওরা একটা লোকও কিন্তু বলতে পারবে না যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লোক এখানে এসে আমাদেরকে প্রশিক্ষণ দিল। খালি বলে যে ভাই আমাদের কিন্তু প্রশিক্ষণ পায় না। তো ওরা কৃষক ভাই বোনেরা যদি প্রশিক্ষণ দিত, বা কৃষকদেরকে যদি সচেতন করা যেত, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা জমি যা আছে দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জমিগুলো একটাও কিন্তু পড়ে থাকতো না, এখানে হয়তো চাষাবাদ করতো। তাই আমাদের গ্রামের লোকের যারা কৃষক ভাই বোন আছে, ওনারা খালি কী করে, 2 মৌসুমে ধান চাষটা করে, তাছাড়া আর কোনো ফসল ওরা করে না। তা আর যারা একটু সচেতন আছে তারা হয়তো কিছু একটু সরিষা আবাদ করে, আর সবজি চাষ নাই। তা আমার
যেটা আমি বলি যে আমার যে গ্রাম, যে রামচন্দ্রপুর যে গ্রামটা যে আছে, এই রামচন্দ্রপুর গ্রামে এই গ্রামে কিন্তু কৃষক ভাই বোনেদের একটু সচেতন না। তা সেজন্য এর দায়িত্ব হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের। ওনাদের একটু উচিত যে কৃষক ভাই বোনদের পাশে থাকা, কৃষকদেরকে সচেতন করা। কারণ ওনারা তো ভাই, যে সত্য কথা, যে ওনারা তো নিরক্ষর মানুষ। ওনারা তো মানে কৃষি চাষবাস সম্পর্কে খুব কম জানে। ও কোন ফসলে কতটুকু পরিমাণ সার দিতে হবে, কতটুকু পরিমাণ কীটনাশক দিতে হবে, ওরা তো এটা জানে না। তো এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যদি ওরা সচেতন যদি হতো, যদি কৃষকদেরকে যদি একটু যদি ভালো পরামর্শ দিত, তাহলে বাংলাদেশ, আমি মনে করি আমাদের গ্রামটাকে উন্নত অনেক আরও হয়ে যেত। তো শুধু আমাদের গ্রাম না, সারা বাংলাদেশ এভাবে উন্নত হয়ে যেত আর কি। তা আমি, যাই হোক, আমার এই ভিডিও যারা দেখছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা বাংলাদেশের কোনো কর্মকর্তা কর্মচারী যদি দেখে থাকেন, এটি সচেতন করার জন্য আমি অনুরোধ করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। তারা, যাই হোক, ওরা হয়তো আমার উপরে হয়তো মন খারাপ করবেন যে হ্যাঁ ভাই ভিডিওতে এসে এগুলি বলা শুরু করলো। তা আমি বেশ সমালোচনা করতেছি না, আমি বাংলাদেশে কৃষক ভাই বোনের উন্নতর জন্য, কারণ বাংলাদেশ কৃষক যদি উন্নত হয় তাহলে বাংলাদেশ অনেক উন্নত হয়ে যাবে। আর বাংলাদেশের কৃষক ভাই বোনের যদি উন্নত যদি না হয়, তা বাংলাদেশ ভাই উন্নত কীভাবে হবে, তাই না? সেজন্য আমি বলতেছি। আর একটা কথা হলো কি, যে আমাদের গ্রামে, যে বিশেষ করে রামচন্দ্রপুর গ্রামে কৃষক ভাই বোনদের প্রত্যেকটা গরু বা ছাগল আছে বা হাঁস মুরগিও আছে। তা প্রাণী সম্পদ অধিদপ্তর ওনারা করে কি, ওনারা কিন্তু যে সরকারি যারা কর্মচারী আছে, প্রাণী সম্পদ অধিদপ্তরে আছেন, ওনারা করে কি, ওনারাও ঠিক মতো আসে না। আমি প্রায় মাঝে মধ্যে একটু খোঁজ নেই যে আপনি কি ওখান থেকে প্রাণী সম্পদ অধিদপ্তর বা কৃষি সম্পদ অধিদপ্তর থেকে ওরা আসে কিনা, কৃষক ভাই বোনের কাছে যখন শুনি, ওরা বলে না, ওনারা তো আসে না। যখন বেশি অসুস্থ হয়, তখন ওনারা কী করে, ওই প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের উপজেলায়, ওনারা করে কি, ওখানে নিয়ে যায়, গরু ছাগল নিয়ে যায়। তা গরু ছাগল নিয়ে যাওয়া তো ভাই অনেক কষ্ট, তাই না? তো ওনারা কী করে, নিয়ে যাওয়ার ফলে তাই কিছুটা একটু মানে সহযোগিতা পায়, যে প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিসে নিয়ে যাওয়া কি, গরু ছাগলের চিকিৎসা করে একটু সচেতনতা, ওরা চিকিৎসা করে গরু ছাগল হয়তো ভালো করে আর কি। তা আমি আপনাদেরকে একটু বলি, সেটা হলো যে এই কৃষক ভাই বোনেরা যদি, আর প্রাণী সম্পদ অধিদপ্তর আর হচ্ছে কৃষি সম্পদ অধিদপ্তরে ওনারা লোকজনের, এই দুই প্রতিষ্ঠানের লোকজন যদি কৃষকদেরকে যদি ভালো করে পরামর্শ দিত, গরু ছাগলের রোগ ব্যাধি টিকা, তারপরে হচ্ছে আপনার যখন গরু বা ছাগল হাঁস মুরগি যখন খাবে না, কী ওষুধ দিতে হবে, এই ওষুধগুলো যদি ওই প্রাণী সম্পদ অধিদপ্তর আর হচ্ছে কৃষক ভাইদের যারা ফসল চাষ করবে, কৃষি সম্পদ অধিদপ্তর, এই দুই অধিদপ্তর থেকে যদি কৃষক ভাইদের ভালো পরামর্শ দিত, তাহলে আমি মনে করি যে আমাদের রামচন্দ্রপুর গ্রামটা আরও অনেক উন্নত হয়ে যেত। আর হচ্ছে কৃষক যদি উন্নত হয়, তাহলে পুরো বাংলাদেশ উন্নত হবে। আমি আমার গ্রামে থেকে একটু উদাহরণ দিলাম আর কি। যাই হোক, হয়তো প্রাণী সম্পদ অধিদপ্তর বা কৃষি সম্পদ অধিদপ্তর হয়তো আমার উপরে হয়তো বা অন্য কীভাবে ওরা কী মনে করে সেটা আমি জানি না, তবে যেটা সত্য কথা সেটাই বললাম আর কি। আর যাই হোক, এখন অনেক কথাই বললাম। আর যেহেতু সকালবেলা হাঁটতে এসে অনেক গল্প করলাম আপনাদের সাথে। তা আপনারা, আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। আজকে আমার ছুটি, আজকে আমার অফিসটা বন্ধ, 3 দিন ছুটি পাবো। যেমন আজকে হচ্ছে বৃহস্পতিবার, তারপর শুক্রবার, শনিবার, 3 দিন আমার ছুটি আছে। তা 3 দিন আমি বাড়িতে থাকবো। আর বাড়িতে থেকে টুকটাক হালকা পাতলা একটু 2-1টা হয়তো ভিডিও করতে পারি। আর 1 তারিখ থেকে আপনারা এর আগেও আমার ভিডিওতে অনেকবার বলেছি যে আমার ভিডিওতে 1 তারিখ থেকে, মানে 2026 সালে জানুয়ারি 1 তারিখ থেকে আপনি হয়তো বা বাংলাদেশের যে জমিদারগুলো বাড়ি আছে বা দর্শনীয় স্থানগুলো আছে, সেই সঠিক ইতিহাস আমি তুলে ধরবো। তো এখন হয়তো আমি কাজের ফাঁকে একটু সময় পাচ্ছি না, কাজের এত চাপ যে আমি একটু সময় খুব কম পাচ্ছি। তাই এই সময় না পাওয়ার কারণে আমি হয়তো দূরে কোথাও যেতে পারতেছি না, বা ওই এটা আমারই একটা ব্যর্থতা, একটু সময়টা আমি বের করতে পারতেছি না। তা যাই হোক, হয়তো এখন টুকটাক একটু করে বাংলাদেশের যে জমিদার বাড়ি আছে বা বাংলাদেশের যেগুলো দর্শনীয় স্থানগুলো আছে, এগুলো আমি তথ্য সংগ্রহ করতেছি। তথ্য সংগ্রহ করে ওখানে যেয়ে, ওই এলাকায় গিয়ে
আমি আপনাদেরকে ভিডিও করে আমি আপনাদেরকে সঠিক ইতিহাস আমি তুলে ধরবো। তা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকবেন, পাশে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এখন ১ তারিখ থেকে ঠিক মতো ১ তারিখ থেকে আপনার ট্রাভেল ব্লগ যেগুলো জমিদার বাড়িগুলো আছে বাংলাদেশ দর্শন স্থানগুলো এগুলো ভিডিওগুলো আপনারা পাবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।